নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ আমি আপনাদের সামনে কটা প্রশ্ন তুলছি, যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে বারবার উঠছে, যে প্রশ্নগুলো বাংলার বুকে বারবার উঠছে, কিন্তু সাহস করে এই প্রশ্নগুলো সামনে কেউ আনতে পারছে না। আজ আমি সেই প্রশ্নগুলো পর পর আপনাদের সামনে আনছি। ধরে নিন 2026 সালে আবারও বাংলার সকলের ভুলের জন্য ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস। তাহলে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাজ্য চালাবে কে? 2026 শুধুমাত্র একটা নির্বাচন নয়। প্রশ্ন হচ্ছে, বাংলার পরিচয়, বাংলার যে পরিচয় নিয়ে আমরা আছি, সেই পরিচয় আদৌ টিকবে কি? এই কলকাতা কি ট্রেলার দেখিয়ে দিয়েছে যেটা আগামী দিনে হতে পারে? ভোট ব্যাংক রাজনীতি যখন ধর্মের ওপর দাঁড়ায়, যখন তোষণবাদ মাথা চাড়া দেয়, তখন কি হতে পারে? ইতিহাস কি বলছে তা কি জানেন? এই বাংলাকে ধীরে ধীরে মুসলিম শাসনের দিকে এগিয়ে যাবে? এই প্রশ্নগুলো অনেকের বুকের মধ্যে, অনেকের মনের মধ্যে রয়েছে, কিন্তু সাহস করে কেউ সামনে আনতে পারেনি। এই ভিডিওতে আমি তাই আবেগ নয়, রাজনৈতিক বাস্তবতা, ইতিহাস ঘেঁটে আর সাম্প্রতিক ঘটনাকে সামনে রেখে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব। তাই একদম স্কিপ না করে পুরো প্রতিবেদনটা মন দিয়ে দেখুন। ধরে নেওয়া যাক 2026 সালে বাংলার মানুষ আবারও সেই ঐতিহাসিক ভুল করলো এবং ক্ষমতার মসনদে থাকলো তৃণমূল কংগ্রেস। এবার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আসল ক্ষমতা কি তার হাতেই থাকবে? কারণ আপনি যদি ভালো করে খেয়াল করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হবে 72 বছর। দেখুন, 72 বছর হলেও তিনি চালাতে পারবেন না, কথা আমি বলছি না, কিন্তু তার বয়স একটা ফ্যাক্টর, এবং তার সমস্ত কিছু, মানে এই যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে তিনি ঠিক কিভাবে চালাতে পারবেন, এটা বড় প্রশ্ন। তাই সম্পূর্ণ 5 বছর ধরে এই রাজ্যটাকে চালানো, রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ তিনি কি নিতে পারবেন? এই প্রশ্নটা উঠছে তার বয়স এবং শারীরিক ক্ষমতা সবকিছুকে কেন্দ্র করে। আর এটা যখন আসে, এই পরিস্থিতি যখন তৈরি হয়, তখন কিন্তু একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এরপরে তাহলে এই রাজ্য চালাবে কে? আর এখানে উঠে আসছে একটা অদ্ভুত কথা, যে কথাটা অনেকেই ভাবছেন, অনেকের মনের মধ্যে আছে। এরপরে এখানে একটা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে এই রাজ্যে রাজনৈতিক যে পরিস্থিতি আছে, তাতে একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী কি হতে পারে? কেন? এই কেনর পেছনে লুকিয়ে আছে আসল কথা, সেটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংকে এই মুহূর্তে ফাটল ধরে গেছে। কারণ আমরা সবাই জানি যে 2011 সালে ক্ষমতায় আসার পর ক্রমাগত যে ভোটগুলো, সেই ভোটগুলো আমরা দেখেছি যে মুসলিম ভোট মানেই হচ্ছে তৃণমূলের নিজস্ব ভোট। তৃণমূলের ভোট আর মুসলিম ভোটটা এক। তৃণমূল কংগ্রেস 35% তাদের হাতে আছে ধরে রাস্তায় নামতো বা ভোটের রাজনীতির ময়দানে নামতো। তারা ধরেই নিয়েছিল তাদের হাতে রয়েছে মুসলিম ভোট, কিন্তু পরিস্থিতি বদলে গেছে। এখন মুসলিম ভোট বিভক্ত হয়ে গেছে। একদিকে রয়েছে আইএসএফ, অর্থাৎ নওশাদ সিদ্দিকী, মানে আব্বাস সিদ্দিকীর ভাই এবং তাদের সমস্ত কিছু। আরেকদিকে রয়েছে AIMIM, তারাও এই রাজ্যে শাখা সংগঠন খুলে ফেলেছে, এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে নতুন JUP, মানে হুমায়ুন কবিরের। অর্থাৎ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলিম ভোট, এবং এই মুসলিম ভোট মুসলিমদের সামনে অপশন এসে গেছে যে 3 জায়গায় দেওয়া যাবে। 3 জায়গায় তারা বেছে নিতে পারে, এবং মুসলিম সমাজ ভাববে যে কারা তাদের পেছনে আছে, এবং এখানে গিয়ে কিন্তু এই রাজ্যে রাজনৈতিক যে স্ট্র্যাটেজি সেটা বদলাতে পারে, এবং সেখানে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ঘোষণা করতে পারে যে এবার আমরা একজন উপমুখ্যমন্ত্রী রাখবো মুসলিমদের। কারণ তাহলে বুঝিয়ে দেওয়া যায় পরিষ্কার করে, দেখো তোমাদেরই লোক আমাদের সঙ্গে আছে, আমরা তোমাদেরই লোক। তাই সমস্ত ভোটকে একত্রিত করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করা কি অসম্ভব? মুসলিম সমাজের জন্য এটা একটা কড়া বার্তা। মনে রাখবেন, এটা কোনো আদর্শ নয়, এটা হচ্ছে খাঁটি ভোটের রাজনীতি। আর এই খাঁটি ভোটের রাজনীতি করতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়রা চাইবেন বা তৃণমূল চাইবে, কারণ আইপ্যাক এইভাবেই কাজ করে চারিদিকে বলেই সবাই বলে। তাই আইপ্যাকের হাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, তাদের চিন্তাভাবনা এটা আসতে পারে, এটা স্বাভাবিক প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে, আমরা ইতিহাসের পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে কি পাবো? ইতিহাসের পরিপ্রেক্ষিতে যদি দেখি, আমরা যদি দেখি যে বাংলার বুকে একজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন মুসলিম, তাহলে কি হতে পারে? সবটাই কিন্তু সম্ভাবনা।
যেটা আমি বলছি ভালো করে শুনবেন। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম ইতিহাসের পরিপ্রেক্ষিতে যখন একদিন বাংলার বুকে শাসন ক্ষমতা ছিল একজনের হাতে, তিনি ছিলেন মুসলিম এবং তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আপনারা নিশ্চয়ই জানেন এবং তার ফলটা কি হয়েছিল। তার ফলে আমরা কি দেখেছিলাম ইতিহাস যদি একটু ঘাঁটি তাহলে দেখতে পাবো বাংলার বুকে কি হয়েছিল। ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়েছিল তখন। সেই সময় কিন্তু এসেছিল সেই 1946 এর গ্রেট ক্যালকাটা কিলিংস, অর্থাৎ ভয়াবহ দাঙ্গা, ভয়াবহ সেই হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দুদের পাশবিকভাবে মেরে ফেলা। এরপর অবিভক্ত বাংলাকে টুকরো করার চিন্তা ভাবনা, যেটা আমরা দেখেছিলাম তৈরি হয়েছিল পূর্ব পাকিস্তান, যেটা অধুনা বাংলাদেশ। এবং সেখানে বর্তমান পরিস্থিতি কি সেটা যদি আপনি খেয়াল করেন তাহলে বেরিয়ে আসবে। মনে রাখবেন পূর্ব পাকিস্তান থেকে যখন বাংলাদেশ তৈরি হলো মানে 1971 সালে, তখন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 22%, আর আজ 7% 8%-এ চলে গেছে। অর্থাৎ হিন্দুরা পালিয়ে গেছে, মরে গেছে, নচেত ধর্মান্তরিত হয়েছে। অর্থাৎ সেখানে মুসলিম শাসনের মধ্যে গিয়ে হিন্দুদের অবস্থা কি হয়েছে এটা আপনারা সবাই জানেন। তাই ইতিহাস বলছে বাংলার বুকে যখন শাসন ক্ষমতায় ছিল সেই মুসলিম হোসেন সোহরাওয়ার্দী, তখন কিন্তু এই জায়গায় তৈরি হয়েছিল বাংলা। এবং তারপর বাংলাদেশে আজকে কি হচ্ছে আপনারা সবাই জানেন, সেখানে হিন্দুর সংখ্যা কমেও গেছে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদের উপর রেগুলার অত্যাচার চলছে। আজও দেখা যাচ্ছে কোনো না কোনো হিন্দুকে জ্যান্ত মেরে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, দীপু দাসের মতো ঘটনা ঘটছে। আর গতকাল একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে একজন রিক্সা চালককে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই বাংলাদেশের ঘটনা বোঝাচ্ছে এবং ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে যখন হোসেন সোহরাওয়ার্দী ছিল তখন কি ঘটনা ঘটেছিল বুঝিয়ে দেয় বাংলার বুকে শাসন ক্ষমতায় কোনো মুসলিম শাসক নেতা থাকলে কি হয়েছিল সেদিন, ইতিহাস বলতে। এবার প্রশ্ন হচ্ছে, কলকাতা আমাদের একটা ট্রেলার দেখিয়ে দিয়েছে। কলকাতা যেন ভবিষ্যতে একটা ট্রেলার দেখাচ্ছে। কেন জানেন? কারণ কলকাতায় 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের বুকে কলকাতা শহরে হিন্দুর সংখ্যা, আমার যদি ভুল নয় তাহলে 76% ছিল। এবং সেইখানে দাঁড়িয়ে 2018 সালে প্রথম কলকাতার বুকে মেয়র হলেন কে? ফিরহাদ হাকিম। দেখুন, ফিরহাদ হাকিম মুসলিম বলে একজন মেয়র হতে পারেন এই কথা আমি বলছি না, কিন্তু তিনি হওয়ার পরে আমরা বাংলার বুকে কি দেখেছি, কলকাতার বুকে আমরা কি শুনেছি এবং কি দেখেছি, এগুলো আপনি একটু খেয়াল করুন। তিনি কি সত্যি ধর্মনিরপেক্ষতা দেখিয়েছেন? প্রশ্ন উঠছে এখানে। তার প্রত্যেকটা বক্তব্যকে আপনি যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন বেরিয়ে আসবে সেই কথা। কি কথা জানেন? তিনি কিন্তু মেডিয়া বুলুজকে মিনি পাকিস্তান বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই। পাকিস্তানের সেই ডন পত্রিকা সাংবাদিককে, যেটা নিয়ে বিস্তর লেখালেখি এবং বিভিন্ন জায়গায় আপনি পর্যন্ত যে মিনি পাকিস্তান বলা হয়েছিল মিডিয়া বুলুজকে, এবং বলেছিলেন জনাব ফিরহাদ হাকিম। এরপর তার সেই বিখ্যাত উক্তি, একদিন বাংলার সবাই উর্দু ভাষী হবে, যে বক্তব্যটা ছিল ভয়ঙ্কর এবং বক্তব্যের পরে তৃণমূল কংগ্রেস কিচ্ছু বলেনি। এরপর ছিল আরো মারাত্মক, সেটা হচ্ছে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, তাদের প্রত্যেককে দাওয়াতে ইসলাম দাও। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। মানে ইসলামে কনভার্ট করার কথা তিনি বলেছেন। দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, মানে আমরা হিন্দুরা, আমাদের দুর্ভাগ্য। একথা কে বলছেন? না, মেয়রের চেয়ারে বসে থাকা সেই ববি হাকিম। প্রশ্ন এখানে কি একটা ট্রেলার দেখতে পাচ্ছি আমরা? ভবিষ্যতে কি হতে পারে? এরপর আপনি যদি দেখেন কলকাতার বুকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, হনুমান জয়ন্তী, রামনবমী, বিসর্জন, কোজাগরী লক্ষ্মী পুজো, খিদিরপুর, মমিনপুর, চারিদিকে গন্ডগোল এবং চারিদিকে আপনারা দেখছেন নতুন একটা ট্রেন্ড হচ্ছে গোটা বাংলা জুড়ে মূর্তি ভাঙা। এবং প্রশ্ন হচ্ছে যে এরপরে প্রশাসন কিভাবে ধরপাকড় করেছে, কিভাবে কি করেছে। কোথাও গিয়ে কি পুলিশ প্রশাসনের ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র বা অভিসন্ধি, যে ক্ষমতায় থাকতে হবে তাই কিচ্ছু বলা যাবে না এদের বিরুদ্ধে? আপনারা জানেন এই রাজ্যে কিন্তু নূপুর শর্মাকে কেন্দ্র করে এই রাজ্যে আগুন লেগেছে। আপনারা জানেন এই রাজ্যেই কিন্তু সিএএ বিরোধিতা আন্দোলনে আগুন জ্বলেছে, প্রথম আগুন বাংলার বুকে জ্বলেছে। আপনারা জানেন এই রাজ্যে ওয়াকফ নিয়ে যে বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের আগুনে কিন্তু দুজন হিন্দুকে কুপিয়ে খুন করা হয়েছে। কি ব্যবস্থা নিয়েছে? আরো একটা কথা আপনি মনে রাখবেন, সে কথাটা হচ্ছে হুমায়ুন কবিরের মতো লোক যখন ক্ষমতায় ছিল, যখন তাকে সাসপেন্ড করা হয়নি, তখন তিনি কিন্তু বলেছিলেন পরিষ্কার করে যে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%,
সেই কথা আজও ধ্বনিত হয় চারিদিকে। সব প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু এই বাংলা, আর তার পেছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে রাজনৈতিক অভিসন্ধি। এবং তাই প্রশ্ন ওঠে 2026-এ কি এই জায়গা যেতে চলেছে? তাই আপনি ভাবুন। আমি বলছি না কিন্তু যে এটাই ভবিষ্যৎ, আমি বলছি না, কিন্তু আমি বলছি ইতিহাস ঘেঁটে, আমি বলছি বর্তমান পরিস্থিতি দেখে, আমি বলছি ধর্ম যখন রাজনীতির ঊর্ধ্বে উঠে যায়, ধর্মীয় কারণ এবং তোষামত যখন এক জায়গায় পৌঁছে যায় যেখানে গিয়ে ভোটই সর্বস্ব হয়, সেখানে গিয়ে এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে আসবেই। যে মুখ্যমন্ত্রী একদিন অনুপ্রবেশকারীদের জন্য চিৎকার করেছিলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিচ্ছে না বলে একদম কাগজ তুলে ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখের দিকে, সেই মুখ্যমন্ত্রী আজ অনুপ্রবেশ নিয়ে চুপ করে থাকেন। যে মুখ্যমন্ত্রী বারবার বলতেন ক্ষমতায় আসার আগে যে এই রাজ্যে বাংলাদেশ থেকে প্রচুর মুসলিম ঢুকে পড়ছে, সেই মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বর্ডার এলাকায় বহু জমি দিচ্ছে না বলে অভিযোগ। সব কিছু বোঝাচ্ছে কি হতে চলেছে। যাই হোক, আমি যেটা বললাম এটা তো আমার দিক থেকে বললাম। এবার আপনি বলুন তো, এই সমস্ত প্রশ্ন এবং যা উঠে এলো এর তথ্যের ভিত্তিতে আপনি কি ভাবছেন? 2026-এর নির্বাচনকে শুধুমাত্র একটা রাজনৈতিক নির্বাচন, একটা মেলা খেলার মতো অনুষ্ঠান, নাকি আপনার আমার ভবিষ্যতের চিন্তা? সব কিছুর ভাবার পরে, দেখার পরে, বোঝার পরে আপনি আশা করব উত্তরগুলো দেবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। ভিডিওটা শুধু দেখলেন না চলে গেলেন এটা করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে সব জায়গায় পৌঁছে দেবেন। নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটাকে ফলো করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।